শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের কাঁধে ভর করে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের প্রতিরোধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনের সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ দেশ জুড়ে তাণ্ডব চালিয়েছে। এতে বিএনপি জামায়াতের অংশগ্রহণ এবং মদত রয়েছে, তাদের বিচার হবে বলেও জানান প্রধানমন্ত্রী। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় চলাচলে ভোগান্তি বেড়েছে রাজধানীবাসীর। কারফিউ শিথিলে জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু আধা ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগছে 2 থেকে 3 ঘন্টা। সাম্প্রতিক নাশকতায় 2টি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে মেট্রো রেল, আর বনানীতে টোল প্লাজা পুড়িয়ে দেওয়ায় বন্ধ রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এবং ইন্টারনেট সেবা না থাকায় বিভিন্ন স্থলবন্দরে আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে, এতে লোকসান হচ্ছে ব্যবসায়ীদের। গেল 19 জুলাই থেকে স্থলবন্দরের কাজ চলছে ম্যানুয়াল পদ্ধতিতে। এই প্রক্রিয়ায় কাজের গতি কম হওয়ায় প্রায় 100 কোটি টাকা লোকসানের দাবি করেছেন বেনাপোল বন্দর ব্যবহারকারীরা। আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ীরা জানান, এই কয়দিনে তাদের লোকসান 12 কোটি টাকার মতো। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার জনগণের কষ্ট লাঘব করতে চেয়েছে, কিন্তু যারা সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়ে সাধারণ মানুষকে কষ্টে ফেলেছে তাদের প্রতিরোধ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো স্টেশন পরিদর্শন শেষে সকালে তিনি আরও বলেন, ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের সবার বিচার হবে। আরও জানাচ্ছেন ইফতিশাম নাসিম মৌ। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে তৃতীয় পক্ষ তাণ্ডব চালায় সারা দেশ জুড়ে। সরকার বলছে এর সাথে বিএনপি জামায়াতের অংশগ্রহণ, উস্কানি এবং মদত রয়েছে। সরকারি নানা গুরুত্বপূর্ণ স্থাপনায় চলে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট। বাদ যায়নি দেশের গর্ব মেট্রো রেল। 33,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মেট্রো রেলের উপর চলে বীভৎস হামলা এবং ভাঙচুর। মিরপুর 10 মেট্রো স্টেশনে এখনও রয়েছে সেই ক্ষত। টিকিট ভেন্ডিং মেশিন, টিকিট বিক্রির বুথ, টেলিযোগাযোগ, বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থাপনা, সিগন্যাল ও প্ল্যাটফর্ম স্ক্রিন, দরজা, উইন্ডো শিল্ড, গন্তব্য পরিদর্শনের মনিটর, নথিপত্র, অর্জিত আয়ের টাকা, এমন কোনো জায়গা নেই যেখানে চালানো হয়নি সহিংসতা। মেট্রো রেলের ক্ষয়ক্ষতি দেখতে সকালে মিরপুর 10 মেট্রো স্টেশনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন পুরো স্টেশন। গত বছর যতটাই আনন্দ এবং উচ্ছ্বসিত হয়ে উদ্বোধন করেছিলেন এই মেট্রো রেল, তার ক্ষত বিক্ষত অবস্থা দেখে ততটাই বিষাদ আর হতাশায় নিমজ্জিত ছিলেন তিনি। প্রশ্ন রাখেন, বাংলাদেশের মানুষের উন্নত জীবনের জন্য অক্লান্ত পরিশ্রম করে তৈরি করা এসব স্থাপনা যখন জীবনযাত্রাকে সহজ করে তুলছিল, ঠিক তখন এসব ধ্বংস করা কেমন মানসিকতা? সব কিছু অতিক্রম করে আমরা এই মেট্রো রেল তৈরি করে দিচ্ছি, সময়ের আগেই আমরা করতে পেরেছি। আজকে এই মেট্রো রেলে চড়ে সেই উত্তরা থেকে একেবারে মতিঝিল পর্যন্ত নির্বিঘ্নে মানুষ যাতায়াত করছিল এবং তাদের কত সময় বেঁচে যাচ্ছিল। আমাদের এটা ছিল সবথেকে আধুনিক, প্রযুক্তি সম্পন্ন এবং অত্যন্ত সুন্দর দৃশ্যমান একটা মেট্রো রেল আমরা করেছিলাম। কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে। কোটা বিরোধী আন্দোলন, সরকারের নেয়া নানা পদক্ষেপ, শিক্ষার্থীদের সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান, আদালতের রায় এবং তাদের দাবি মেনে নেয়ার আদ্যোপান্ত তুলে ধরে আক্ষেপের সাথে বলেন, শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানানোর পরও এই অবস্থার সুযোগ নিয়ে ধ্বংসাত্মক কাজ শুরু হলো। মাত্র 15 বছরের মধ্যে আমি যেভাবে দেশটাকে গড়ে তুলেছি, কি না করেছি মানুষের জন্য,
খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাট, পুল ব্রিজ, সব কিছু ক্ষেত্রে আমাদের যে কাজ, তাতে কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চড়বে? সেটা আমার প্রশ্ন। কোটা আন্দোলনকারী তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম, একটা কথা বলে যায়, ফিরে যে আরেকটা করে। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। যারা শিক্ষার্থীদের কাঁধে ভর করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের প্রতিরোধ করতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। নগরবাসীর সহজ জীবনযাত্রা যারা নষ্ট করেছে তাদের কঠোর বিচার হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় অসহনীয় যানজটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। আধা ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগছে 2 থেকে 3 ঘন্টা। আশরাফুল হকের ছবিতে দাউদ হাসানের রিপোর্ট। নগরবাসীর জন্য স্বস্তির বাহন হয়ে এসেছিল মেট্রো রেল, কিন্তু দুর্বৃত্তদের হামলা আর ভাঙচুরের কারণে বন্ধ হয়ে গিয়েছে যানটির চলাচল। এতে সড়কে আবারও যানজটের ভোগান্তি হাড়ে হাড়ে টের পাচ্ছে নগরবাসী। সাম্প্রতিক নাশকতায় মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রাখা হয় মেট্রো রেল। এতে উত্তরা মিরপুর রুটের যাত্রীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। 2 ঘন্টা রাস্তা 20 মিনিটে যাতায়াত করতে পারতাম, এখন তো সে 2 ঘন্টার জায়গায় 5 ঘন্টাও এখন যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। মেট্রো রেল বন্ধ হওয়াতে আমরা অত্যন্ত কষ্টে আছি। একই চিত্র দেখা যায় বিপরীত পাশেও, অর্থাৎ মতিঝিল থেকে উত্তরার দিকে যেতেও বেগ পেতে হয় সাধারণ মানুষকে। মেট্রো রেলে হামলা ও ভাঙচুরে ক্ষোভ জানিয়েছেন তারা। আমরা অধিকার আদায়ের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারি, তাই বলে মেট্রো সম্পদ অপচয় করে না, সম্পদ নষ্ট করে না। এরা যারা করছে এরা ভুল করছে, যে অবস্থাটা করছে এতে তাদের মানুষ আমাদের জনগণের জন্য খুব কষ্টদায়ক। মেট্রোর মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন সচল হতে কমপক্ষে 1 বছর সময় লাগার কথা জানালেও অন্যান্য স্টেশন হয়ে কবে নাগাদ মেট্রো রেল চালু হবে তাও স্পষ্ট বলতে পারছে না কর্তৃপক্ষ। সিভিল যে কার্যক্রম আছে এখানে, এই কার্যক্রম ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। এই জিনিসগুলো প্রকিউর করে ফিক্স করে চালু করতে তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় 1 বছরের মতো সময় লাগবে। তারপরে যখন আমরা রিপোর্টটা পাবো তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে প্রকৃতপক্ষে কতদিন লাগবে। এদিকে টোল প্লাজা পুড়িয়ে দেওয়ায় বন্ধ করে দেওয়া হয় এলিভেটেড এক্সপ্রেসওয়েও। ফলে তীব্র যানজট দেখা যায় উত্তরা, কাকুলি, বনানী, মহাখালী সহ আশপাশের রুটে। এতে চরম ভোগান্তিতে পড়ে কর্মজীবী মানুষ। আমাদের জনগণের সম্পত্তি, এই সম্পত্তিকে পুরানোর কারণে কাদের সমস্যা হবে? এই সম্পত্তি যখন রিকভারি করবে, রিপেয়ারিং করবে, তখন এগুলো তো আমাদের টাকা দিয়ে করবে। আমরা যে জায়গায় মনে করেন আধা ঘন্টার পর 10 মিনিটে যেতে পারি, এখন মনে করেন এটা আমাদের অনেক ভোগান্তি। যান চলাচল আর অফিস আদালত স্বাভাবিক হওয়ার দ্বিতীয় দিনে অনেকটা স্বরূপে ফিরেছে রাজধানী। এমন অবস্থায় চলাচলে ভোগান্তি কমাতে মেট্রো রেল ও উড়াল সড়কটি খুলে দেওয়ার দাবি সাধারণের। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। কয়েকদিনের অচল অবস্থার পর কারফিউ শিথিলে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। নাজিমুল হোসেনের ক্যামেরায় মাহমুদ কমলের রিপোর্ট। সাংঘর্ষিক পরিস্থিতি কাটিয়ে অফিস আদালত খোলার দ্বিতীয় দিনে রাজধানীতে আরও বেড়েছে কাজে নামা মানুষের সংখ্যা। তবে সেই তুলনায় বাড়েনি গণপরিবহন। তাই ভোগান্তির পাশাপাশি সীমিত সময়ের শিথিল কারফিউয়ে বেরিয়ে আসা গণমানুষ ও যানবাহনের চাপে তৈরি হয় তীব্র যানজট। গণপরিবহন কম, প্রাইভেট কার অনেক বেশি। গণভবনের সামনের দিকে আসার গেট পর্যন্ত ব্লক ছিল একদম টোটালি, ওইখানে জ্যাম ছিল। আর আপনার আমাদেরকে আসতে হয়েছে আগারগা দিয়ে। শ্যামলী জাম পাইছি, তারপরে আপনার ফার্ম গেট, মিরপুর, এসব জায়গাতে জাম পাইছি। অন্যান্য গণপরিবহনের চেয়ে বিআরটিসি বাসের সংখ্যাই ছিল বেশি। আজ অধিকাংশ প্রধান সড়কে খুলে দেওয়া হয় যান চলাচলের নিয়ন্ত্রণ।
নগর পরিবহনের পাশাপাশি বেড়েছে দূরপাল্লার বাসের সংখ্যাও। ঢাকায় আটকে পড়া মানুষের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকায় রাজধানী ছাড়ছেন শিক্ষার্থীরাও। বাসার লোকজন চিন্তা করতেছে এতদিন ঢাকায় রইছো, ভার্সিটি অফ, কি করতেছো, তো এখন একটু মোটামুটি স্টেবল দেখা যাচ্ছে, এই কারণেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, এই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি আর কি। চাইছিলাম যে একটু পরিস্থিতি স্বাভাবিক হলে পরে যাব, তো এখন দেখতেছি যে আসলে গাড়ি ঘোড়া চলতেছে, যার কারণে এখন যাওয়া। না, এখন তো নিরাপদে আছে, গাড়ি চলতেছে। আগে তো সমস্যা ছিল, অন্তর সমস্যা নেই। কালকে থেকে আজকে একটু যাত্রীর চাপ বেশি। সকাল 10টা থেকে কার্ফিউ শিথিল, আমরা তার কিছুক্ষণ আগে গাড়ি ছাড়ছি আর কি। সেরে আপনার এই গাড়িগুলো যাবে, আবার আমরা চালাবো আপনার 2:30টা পর্যন্ত। তার মানে 5টার মধ্যে যাতে আমাদের গাড়িগুলো গন্তব্যে পৌঁছতে পারে। আমাদের পোস্টের সামনে কেউ দাঁড়াবে না। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি অফিসগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিএনপি জামাত লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর তেজগাঁওয়ে এক দলীয় সভায় তিনি একথা বলেন। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথ বিএনপি জামাতের পথ নয়। তাদের পথ দেশে অশান্তি সৃষ্টি করে, দেশে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে, এর ভেতর তারা এই অশান্তি রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা দখল করতে তারা চায়। সুনির্দিষ্ট ডিজিটাল তথ্য প্রমাণের ভিত্তিতে দুর্বৃত্তদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের প্রধান। দুপুরে ডিবি কার্যালয়ে তিনি একথা বলেন। কেউ যদি আইন লঙ্ঘন করে আমরা তাদের কাউকে ছাড় দেব না, এবং এটাও আপনাদের বলে দেই, কাউকে অহেতুক হয়রানি করা হবে না। আমাদের সুনির্দিষ্ট অভিযোগ, সুনির্দিষ্ট প্রমাণ, সুনির্দিষ্ট ডিজিটাল এভিডেন্স এবং আমাদের ডাটা সব কিছু ক্যালকুলেশন করে, বিচার বিশ্লেষণ করে যারাই সত্যিকার অর্থে এই ঘটনার সাথে জড়িত, এবং আমরা সিসি ফুটেজগুলি কিন্তু আমাদের অফিসাররা বিচার বিশ্লেষণ করছে, এবং সিসি ফুটেজ বিচার বিশ্লেষণ করেই আমরা কিন্তু ধরে নিয়ে আসছি। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা না পাওয়ায় আমদানি রপ্তানি কার্যক্রমে এখনও গতিশীলতা আসেনি বেনাপোল সহ দেশের বিভিন্ন স্থলবন্দরে। যশোর প্রতিনিধি রাহুল রায় এবং ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বেনাপোল স্থলবন্দর ভারত থেকে দেশের শিল্প কারখানার বেশিরভাগ কাঁচামাল সহ বিভিন্ন পণ্যের একটি বড় অংশ আমদানি হয় এই বন্দর দিয়ে। কোটা আন্দোলনের জেরে সহিংসতায় দেশজুড়ে ইন্টারনেট বিপর্যয়ে গেল 19 জুলাই থেকে অটোমেশন প্রক্রিয়ার পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে বন্দরের বিভিন্ন কার্যক্রম সচল হয়, কিন্তু এই প্রক্রিয়ায় কাজের ধীরগতিতে সংকট দেখা দেয়। কাস্টমসে কাজ করতে গেলে সমস্ত কম্পিউটারে কাজ করতে হয়, মোবাইলে আমরা বিভিন্ন জায়গায় নেটের মাধ্যমে যোগাযোগ করি আমদানি রপ্তানিকারক, এক্সপোর্টার, ইম্পোর্টার সবার সাথে, এবং বিভিন্ন মেসেজ দিতে হয়। সকল কর্মকাণ্ড থেকে আমরা থেমে আসি। আগে যেখানে বেনাপোল বন্দর দিয়ে গড়ে প্রতিদিন 350 থেকে 400 ট্রাকে করে ভারতীয় বিভিন্ন পণ্য আমদানি হতো, সেখানে ম্যানুয়াল প্রক্রিয়ায় টানা 5 দিন গড়ে মাত্র 10 থেকে 15টি ট্রাক এলেও গতকাল এসেছে 37টি। আমদানি নির্ভরশীল আমাদের দেশ। মোংলা আসতেছে, সোনামসজিদ আসছে, ভুমরা আসছে, বিভিন্ন কোল্ড ইন্ডিয়া থেকে পণ্য আসছে। আর এই পণ্য যদি বন্ধ থাকে তো আমাদের তো সমস্যা অবশ্যই প্রকট ধারণ করবে। এদিকে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা না পাওয়ার প্রভাব পড়েছে আখাউড়া স্থলবন্দরেও। গতকাল ইন্টারনেট চালু হলেও মাছ ও সিমেন্ট ছাড়া অন্য কোনো পণ্য রফতানি হয়নি, আর আমদানি শূন্যের কোঠায়। মাছটা শুধুমাত্র পচনশীল হওয়ার কারণে এটা যাচ্ছে, আর বাকিগুলা বন্ধ। এতে করে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত, পাশাপাশি এটার সাথে যারা সংশ্লিষ্ট সকলেই ক্ষতিগ্রস্ত। শিগগিরই বন্দরের কার্যক্রম পুরোদমে সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যান চলাচল স্বাভাবিক হয়ে গেলে তো আগের মতো অন্যান্য সময় প্রতিদিন যেভাবে রপ্তানি হতো সেভাবে হবে। গেল 6 দিন ধরে আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রায় 100 কোটি টাকা লোকসানের দাবি করেছেন বেনাপোল বন্দর ব্যবহারকারীরা। অন্যদিকে আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ীদের হিসাবে এই কয়দিনে তাদের লোকসান 12 কোটি টাকার মতো। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। গেল কয়েকদিনের আন্দোলন কর্মসূচি আর কারফিউয়ের প্রভাবে ক্ষতির মুখে পড়েছেন ফল ব্যবসায়ীরা। গেল কয়েকদিনে অন্তত 80 থেকে 90 কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট।
23 বছর ধরে মিরপুর 6 নং সেক্টরের কাঁচা বাজারে ফল বিক্রি করেন মোহাম্মদ আলাউদ্দিন। গেল কয়েকদিনের আন্দোলনের কারফিউয়ে সময় মতো দোকান খুলতে পারেননি তিনি। ফলে তার দোকানে থাকা 50,000 টাকা মূল্যের ফল নষ্ট হয়েছে এই সময়ে। ব্যবসা জীবনের এমন অভিজ্ঞতা এবারই প্রথম এই দোকানের। বাড়ি থেকে মাল আনতে পারতেছি না, আর যদি কোথাও যা মাল আছে কিনি না কেতা নাগা, মনে করেন যে সবাই অর্থনীতি অবস্থা খুবই খারাপ, আমাদের বেচা বিক্রি নাগা। শুধু আলাউদ্দিন নয়, একই অবস্থা শহরের প্রায় সব ফল বিক্রেতার। তাদের দেয়া তথ্য মতে গেল কয়েকদিনে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আম বিক্রিতে। বিশেষ করে বাড়িফোর, ফজলি আর হাড়িভাঙ্গা আমের ভরা মৌসুমে বিক্রি নেমেছে তলানিতে। এর বাইরে বিক্রি কমেছে আপেল, আঙ্গুর আর আনারের মতো আমদানি করা বিদেশি ফলের। ব্যবসায়ীরা জানান, আন্দোলন আর কারফিউয়ে দিনে কয়েক ঘন্টার জন্য দোকান খোলার সুযোগ হলেও ক্রেতা না থাকায় এসব ফল বিক্রি করতে হয়েছে অর্ধেক দামে। আম তো কাঁচামাল, এটি থাকে না। আম কলা ফুচে গেছে একেবারে আমার 10-15 হাজার টাকা আনছি, বিক্রি করতে পারি না, দোকান বন্ধ। রাজধানীর খুচরা বাজারের এই ফল আসে বাদামতলীর আড়তগুলো থেকে। সেখানেও গেল সপ্তাহে ক্রেতা না থাকায় অনেক ফল অবিকৃত রয়ে গেছে, যার অধিকাংশই নষ্ট হয়েছে। পাইকারি বিক্রেতাদের দাবি, ক্রেতা না থাকায় ফল নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। পচা গেছে, স্টোরের মাল বিক্রি হয় নাই, জনগণ নিতে পারে নাই। যেই দামে কিনে আনছি আমরা আমাদের লোসখান দিয়ে বেচছি। ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে দেশে প্রায় 500-র অধিক আমদানিকারক আপেল, আঙ্গুরের মতো ফল আমদানি করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। গেল কয়েকদিনের আন্দোলন কারফিউয়ে বন্দরে আটকে পড়া এসব পণ্য খালাসে তাদের পড়তে হয়েছে জটিলতায়। এর বাইরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 150-র অধিক আমের ট্রাক আসে বাদামতলীর আড়তগুলোতে। সেসব পণ্য আনা নেয় দ্বিগুণ ভাড়া গুনতে হয়েছে এ সময়। আর দেখা গেল যে 40-50 কোটি টাকার মতো আমাদের লসের সম্মুখীন হয়েছি শুধু বিদেশি ফল যারা আমদানি করে তারা। এবং এই যে আমাদের যে ফলমূল পচে গেছে, এখানে কিন্তু প্রায় আমাদের 40-50 কোটি টাকার মতো না, এখানেও আমাদের ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও ফল আমদানি কমায় দেখা দিয়েছে সরবরাহ ঘাটতি, যার প্রভাবে খুচরা আর পাইকারি বাজারে বাড়তে শুরু করেছে সব ধরনের ফলের দাম। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন মাইলসের এই মূল ভোকাল। আজ বাংলাদেশ সময় সকাল 6:50 যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি মারা যান। কনসার্টে অংশ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান শাফিন আহমেদ। 20 জুলাই ভার্জিনিয়ায় কনসার্ট করার কথা ছিল তার। কনসার্টের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। এ কারণে কনসার্ট বাতিল করা হয়। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার নানা অঙ্গ অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তাকে আর ফেরানো যায়নি। তিনি স্ত্রী এবং 3 সন্তান রেখে গেছেন। তার ভাই হামিন আহমেদ মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শাফিন আহমেদের বয়স হয়েছিল 63 বছর। এবারে খেলার খবর। মেয়েদের এশিয়া কাপ টি-20 সেমিফাইনালে কাল ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কার ডাম্বুলায় খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:30টায়। গ্রুপ পর্বে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে 7 উইকেটের হার দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর থাইল্যান্ড এবং মালয়েশিয়াকে হারিয়ে শেষ 4-এ ওঠে টাইগ্রেসরা। আসর শুরুর আগে ব্যাটারদের নিয়ে দুশ্চিন্তা থাকলেও ফর্মে ফিরেছেন ওপেনার মুর্শিদা খাতুন এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অন্যদিকে গ্রুপ পর্বে 3 ম্যাচের সবকটিতে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। এশিয়া কাপে আগের 8 আসরের 7 বারই চ্যাম্পিয়ন হয়েছিল হারমানপ্রীতরা। তবে 2018 সালে ভারতকে হারিয়েই মেয়েদের এশিয়া কাপের শিরোপা জেতে বাংলাদেশ। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা আন্দোলনের সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ দেশ জুড়ে তাণ্ডব চালিয়েছে, তাদের সবার বিচার হবে বললেন প্রধানমন্ত্রী। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় চলাচলে ভোগান্তি, কারফিউ শিথিলে স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা না থাকায় বিভিন্ন স্থলবন্দরের আমদানি রপ্তানি ব্যাহত, লোকসান গুনছেন ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।